হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে সুগার বিষয়ে বা সুগার কি এবং সুগার থেকে কি কি সমস্যা আসতে পারে সেই সম্পর্কে আমি দু চারটি কথা এখানে বলছি। সুগার এটা প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে দেখা গেছে, কিন্তু এই সুগার নিয়ে মানুষ অত সচেতন ছিল না। আর সুগারের যেহেতু নিজস্ব কোনো ব্যথা যন্ত্রণা নেই, যার ফলে সুগারকে মানুষ পাত্তাও দেয় না। তার ফলে কি হয়, এই সুযোগটাই সুগার তার শরীরের মধ্যে বাসা বেঁধে শরীরকে একদম বিভিন্নভাবে তার বিভিন্ন অর্গানগুলিকে নষ্ট করে তাকে মানে ধ্বংসের পথে নিয়ে যায়। এই সুগার এখন সুগার নামে পরিচিত। এটা আমরা প্রাচীনকালে দেখেছি, এটা মধুমেহ বলা হতো। মধুমেহ, এই মধুমেহ বা বহুমূত্র, কারণ একবার এই সুগার হলেই প্রস্রাবের দ্বার দিয়ে বা প্রস্রাবের সঙ্গে আমাদের শরীরের যে সমস্ত ভাইটাল ফ্লুইড সেটা বার হয়ে যায় এবং শরীরকে দুর্বল করে দেয়। তাই একে বহুমূত্র বলা হয়। রাত্রিতে ঘুম থেকে হয়তো পাঁচবার সাতবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে, এগুলোও কিন্তু সুগারের লক্ষণ হিসাবে আমরা জানি। সবার যে হবে তা নয়, তবে এখন এইটাকে আমরা ডায়াবেটিস বলা হয়। তাহলে ডায়াবেটিস কাকে বলবো আমরা? ডায়াবেটিস, এই যে সুগার তো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকলে আমরা তাকে কিন্তু রোগ হিসাবে দেখি না। যখন এটা সাধারণত সুগারের লেভেল যেটা থাকে ফাস্টিংয়ে 100-র নিচে, আর খাবার 2 ঘন্টা পরে 140-এর মধ্যে যদি থাকে সেটা নন ডায়াবেটিক, তাকে আমরা ডায়াবেটিক বলি না। এটা প্রত্যেকটা মানুষেরই এটা কাম্য। এর চাইতে কম হয়ে গেলেও কিন্তু মানুষের বিপদ হয়, যার ফলে এই পর্যায়ে থাকতে হবে। এরপরে আমরা যখন দেখা যায় যে ফাস্টিং কারোর 100, এখন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, তারা যে একটা লেভেল দিয়েছে সুগার আমরা কাদের বলবো, ডায়াবেটিক বলছে যে 125 পর্যন্ত ফাস্টিংয়ের সুগার যদি থাকে তাহলে সেটা ডায়াবেটিক নয়। কাদের? যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে। কিন্তু যারা ট্রিটমেন্টের মধ্যে নেই তাদের যদি 110 হয়ে যায় তখন তাদের কিন্তু একটু সতর্ক হতে হবে যে তার ডায়াবেটিস আসতে পারে। তা সেই ডায়াবেটিস যাতে না আসে তার জন্যে কিন্তু এই পর্যায়ে আসতে হবে। সুতরাং ডায়াবেটিসটা আবার যারা ওষুধ খায় তাদের যদি 200-র মধ্যে থাকে তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে। তার ডায়াবেটিস যে সমস্যাগুলি সৃষ্টি করতে পারে, যেমন আমাদের ব্রেন স্ট্রোক সৃষ্টি করে দিতে পারে, তার চোখের ঝাপসা দেখতে পারে, চোখের সমস্যা তৈরি করতে পারে, রেটিনোপ্যাথি, ডায়াবেটিক এটা রেটিনোপ্যাথি বলা হয়। তারপরে হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে। হার্টের সমস্যা থেকে আমরা কিডনিটাকে নষ্ট করে দিতে পারে এবং তার নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সমস্যাগুলি যাতে না হয়, ডায়াবেটিস নিজে তো কিছু বলে না, ডায়াবেটিস এই ধরনের রোগগুলিকে ডেকে নিয়ে এসে সেই মানুষটিকে আস্তে আস্তে শেষ করে দেয়। সুতরাং সেই জায়গাগুলিকে আমাদের লক্ষ্য করতে হবে। তা এই ডায়াবেটিস সম্পর্কে বলতে গেলে আরও আমরা বিভিন্ন ধরনের ডায়াবেটিস যেটা বলা হয়, যেমন টাইপ 1 আমরা জানি, টাইপ 1 ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, এর শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, তাকে আমরা টাইপ 1 বলে থাকি। এদের বাইরে থেকে ইনসুলিন দিতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস যেটাকে শরীরের ইনসুলিন তৈরি করতে পারে, সে ইনসুলিন তৈরি করে তার শরীরে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মেটাবলিজম যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ডিসঅর্ডার থেকে অর্ডারে নিয়ে আসে। কিন্তু যখন সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি হয় না আমাদের প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি করতে না পারলে তখন তার এই সমস্যাটা দেখা দেয়। আবার অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে ইনসুলিন যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে কিন্তু তার শরীরে কাজ করতে পারছে না, তাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। সেই ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে গেলে তখন কিন্তু তার ইনসুলিন তৈরি হলেও সেই কাজ করতে পারছে না, অর্থাৎ তার লিভারের মধ্যে যে আমাদের শক্তিকৃত গ্লাইকোজেন সঞ্চিত থাকে সেখান থেকে রক্তের মাধ্যমে সমস্ত কোষে কোষে পৌঁছিয়ে দেয় আমাদের শক্তিকে, সেটা করতে পারে না, এতে বাধা সৃষ্টি করে। এই রেজিস্ট্যান্সের কারণে এটা হতে পারে। এছাড়া আমাদের আর যে ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস। এটা হয় কখন? মায়েদের যখন প্রেগনেন্সি হয়, এই গর্ভবতী অবস্থায় তাদের এই ধরনের
এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসটা দেখা দেয়। এই তারপরে তার ডেলিভারি হয়ে যাওয়ার পরে এটা আপনা আপনি সেরে যায়, অনেক সময় সেরে যায়, আবার এটা যদি ঠিকমতো কেয়ার না নেওয়া হয় তাহলে সেটা সারে না। তাহলে এখান থেকেই বুঝতে হয় তাদের পরবর্তী সময়ে ডায়াবেটিস হতে পারে, সেটা যাতে না হয় তার জন্য তাদেরকে সতর্ক করতে হয়। এবং শুধু তাই নয়, শুধু মায়েরই নয়, যে বাচ্চা জন্মাচ্ছে তার ওজনটা যদি 4 কেজির ওপরে হয় তাহলে ধরে নিতে হবে, সমীক্ষায় দেখা গেছে যে 4 কেজির উপরে যদি সেই বাচ্চার ওজন হয় তাহলে সেই বাচ্চার সুগার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে আগে থেকে একটু সতর্ক থাকতে হবে। এই হ্যাঁ, বাচ্চার ওজন হওয়ার সময় যে ওজনটা হয় সেই ওজনটা যদি 4 কেজির বেশি হয় তাহলে তার হওয়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত বিষয়গুলি সব সময় যে হবে তার কোনো নাই, এগুলো নিয়ে একটু সতর্ক থাকলেই আর হতে পারবে না। এছাড়া আর এক ধরনের ডায়াবেটিস যেটা আছে, যেটা সেরে যায় কিছুদিন ওষুধ খাওয়ার পরে, সেরে গেলে ওষুধ বন্ধ করাও যায়। এই যে একটা ধারণা রয়েছে যে ডায়াবেটিস হলে আর সারে না, এটা কিন্তু সবসময় ঠিক নয়। এই ডায়াবেটিক আদার স্পেসিফিক ডায়াবেটিক মেলিটাস যেটা, সেটা কিন্তু সেরে যায়। কিভাবে সারে? কারণ তার ডায়াবেটিসের কারণ হচ্ছে কোনো স্ট্রেস হতে পারে, তার মানসিক কোনো চাপ থেকেই তার সুগারটা হতে পারে। তারপরে তার কোনো শারীরিক অন্য কোনো অর্গানের কোনো সমস্যা হয়েছে, সেই অর্গানের সমস্যার কারণে তার সুগার হতে পারে। প্যানক্রিয়াটাইটিস থেকে সুগার হতে পারে। বিভিন্ন সেই মূল অসুখটাকে যদি সারিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ডায়াবেটিস সেরে যায়, তার সারা জীবন আর ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এটা কি ধরনের ডায়াবেটিস হয়েছে সেটা একজন ডায়াবেটিক পেশেন্ট বুঝবে না, একজন ডাক্তারবাবু যদি বুঝে তার ট্রিটমেন্টটা সেইভাবে করা হয় তাহলে সে কিন্তু এই ওষুধ খাওয়ার থেকে নিষ্কৃতি পাবে। ধন্যবাদ। আমি এর পরে আরও ডায়াবেটিসের 7-17 আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার যে সমস্ত তথ্য সম্বলিত আমি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।